হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো বা তৃতীয় বিশ্ব কী এবং এর বৈশিষ্ট্য লেখো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে, সেখানে কি লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে যেসব নতুন ধারণা আত্মপ্রকাশ করেছে তার মধ্যে তৃতীয় বিশ্ব যেটা বলা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড এর ধারণা অন্যতম। প্রকৃতপক্ষে 60-এর দশক থেকেই তৃতীয় বিশ্বের ধারণা অতি দ্রুত আন্তর্জাতিক রাজনীতিতে প্রাধান্য পেতে শুরু করে। তারপরে কি বলা হচ্ছে, তৃতীয় বিশ্বের সংজ্ঞা, অর্থাৎ তৃতীয় বিশ্ব কাকে বলে, তৃতীয় বিশ্ব বলতে ঠিক কী বোঝায়, এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। ফ্যানন নামক এক আলজেরিয়ান লেখক প্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। তার মতে তৃতীয় বিশ্ব বলতে পুঁজিবাদী ও সামন্ততান্ত্রিক দেশসমূহের বাইরে অবস্থিত স্বাধীনতার জন্য ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রামরত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অবস্থিত উপনিবেশগুলিকে বোঝায়। মিলার এর মতে কমিউনিস্ট নয় আবার পুঁজিবাদী নয় এমন সব দেশকে তৃতীয় বিশ্ব বলে। মিলার অবশ্য লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্বের বাইরে রেখেছেন, কারণ তার মতে লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে তৃতীয় বিশ্বভুক্ত আফ্রো এশিয়া দেশগুলির অনেক বৈসাদৃশ্য আছে। অনেক সময় তৃতীয় বিশ্ব বলতে জোট নিরপেক্ষ দেশগুলিকে বোঝানো হয়, কিন্তু বাস্তবে তৃতীয় বিশ্ব এবং জোট নিরপেক্ষ সমর্থক নয়। এবারে আছে তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এবার তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নাও। দেখো, বলছে রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক কাঠামো প্রভৃতির দিক থেকে তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে গড়মিল থাকলেও উক্ত দেশগুলির মধ্যে নিম্নলিখিত সাদৃশ্য লক্ষ্য করা যায়। 1 নম্বর পয়েন্ট কি আছে, তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত প্রায় সব দেশেই একক সময়ে পরাধীন ছিল। বলছে এক সময়, দেখো এখানে আরেকবার এই বিষয়টা বোঝো যে তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত প্রায় সব দেশই একসময় পরাধীন ছিল, জাতীয়তাবোধের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং স্বাধীনতা লাভ করেছে। 2 নম্বর পয়েন্ট আছে, দেখো তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশই বিশ্বের 2 বৃহৎ শক্তিজোটে না গিয়ে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে। 3 নম্বর বলা হচ্ছে বেশিরভাগ তৃতীয় বিশ্বের দেশই নয়া উপনিবেশিক শোষণে জর্জরিত আর বৈদেশিক ঋণের দায়ে তারা ডুবে আছে। 4 নম্বর পয়েন্ট, অধিকাংশ দেশই দারিদ্র্য, অর্থনৈতিক অনগ্রসরতা, নিরক্ষরতা, জনসংখ্যার আধিক্য প্রভৃতি নানাবিধ সমস্যায় জর্জরিত। তারপরে দেখো পরের পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, এইসব দেশে সাধারণভাবে সাম্রাজ্যবাদের বিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি একান্তভাবে অঙ্গীকারবদ্ধ। 6, অধিকাংশ দেশের উৎপাদন ব্যবস্থাই কৃষিভিত্তিক, কৃষিতে এখনও এইসব দেশে আধুনিক কৃষি কৌশলের প্রয়োগ ঘটেনি। তারপরে 7 নম্বর পয়েন্ট কি আছে, শিক্ষার অভাব, সামাজিক সচলতার অভাব, ব্যাপক শিল্পায়নের অভাব, জীবনযাত্রার নিম্নমান, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি হলো তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশের সাধারণ বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের আজকের ক্লাস।